আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত ৮,৩১,০০০ মানুষ। লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা। তথ্য পাচার, ইরানে ধরা পড়ল ৮১ অবিৎপচর। জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে রেজা পাহলাভির সাথে জেলেন্সকির বৈঠক। ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে ১ সপ্তাহ সময় দিয়েছে ওয়াশিংটন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননে সাম্প্রতিক অস্থিরতা ও সংঘাতের জেরে এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, যেখানে ইসরায়েলি সামরিক পদক্ষেপের কারণে লেবাননের অভ্যন্তরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৮,৩১,০০০ গিয়ে ঠেকেছে এবং এই বিশাল সংখ্যক মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন, যা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে একটি গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা আন্তর্জাতিক খবরের নিয়মিত খোঁজ রাখেন তারা নিশ্চয়ই জানেন যে লেবাননের এই অঞ্চলগুলোতে সাধারণ মানুষের জীবনযাপন কতটা কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে যখন শীতকাল আসন্ন এবং এই লাখ লাখ মানুষের মাথা গোঁজার মতো স্থায়ী কোনো জায়গা নেই। জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউএনএইচসিআর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে সতর্ক করেছে যে এত বিপুল সংখ্যক মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, পানীয় জল, চিকিৎসা সামগ্রী এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই বাস্তুচ্যুত ৮,৩১,০০০ মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে নারী ও শিশু, যাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন লেবাননের মতো একটি দেশ যা আগে থেকেই চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, তাদের পক্ষে একা এই বিপুল সংখ্যক অভ্যন্তরীণ উদ্বাস্তুর ভার বহন করা প্রায় অসম্ভব এবং এর জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক ত্রাণের প্রয়োজন। শুধু তাই নয়, এই মানবিক সংকটের কারণে লেবাননের প্রতিবেশী দেশগুলোর উপরও এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে, কারণ অনেকেই সীমান্ত পেরিয়ে অন্যত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে এই ধরনের সংঘাত কেবল রাজনৈতিক বা ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, কারণ বাস্তুচ্যুত হওয়া শিশুদের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং তারা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। লেবানন সীমান্তে চলমান উত্তেজনার আরেকটি বড় দিক হল ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহর সাম্প্রতিক সামরিক পদক্ষেপ ও জবাব, যা এই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে আরও বেশি অস্থিতিশীল করে তুলেছে। এবং প্রতিদিনের এই পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল এবং ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত, যা ব্লু লাইন নামেও পরিচিত, সেখানে গত কয়েক মাস ধরেই চরম উত্তেজনা বিরাজ করছে। তবে সম্প্রতি হিজবুল্লার পক্ষ থেকে যে ধরনের ভারী সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে তা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে ভাবিয়ে তুলেছে। এই সীমান্ত সংঘাত কেবল দুটি পক্ষের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যকে একটি বৃহত্তর আঞ্চলিক অস্থিরতার দিকে টেনে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। হিজবুল্লার এই পদক্ষেপের পর ইসরায়েলি সামরিক বাহিনীও তাদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বৃদ্ধি করেছে এবং অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, যার ফলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই ধরনের সামরিক উত্তেজনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর সাধারণ কৃষিজীবী মানুষ, কারণ তাদের কৃষি জমিগুলো এখন সামরিক বাফার জোনে পরিণত হয়েছে এবং তারা তাদের ফসল ঘরে তুলতে পারছেন না, যা দীর্ঘমেয়াদে একটি মারাত্মক অর্থনৈতিক সংকটের জন্ম দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী, যারা এই সীমান্তে শান্তি বজায় রাখার দায়িত্বে নিয়োজিত, তারা বারবার উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, কারণ এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ সংঘাত শুরু হলে তা বিশ্ব অর্থনীতি, বিশেষ করে জ্বালানি তেল সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য রুটের উপর ভয়াবহ প্রভাব ফেলবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বর্তমান যুগে সংঘাত আর কেবল ময়দানে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে শেয়ার বাজার, মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ব্যয়ের উপর।
তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তার এই যুগে গুপ্তচর বৃত্তি বা তথ্য পাচারের মতো ঘটনাগুলো জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইরানে, যেখানে অত্যন্ত গোপনীয় তথ্য পাচারের অভিযোগে একসঙ্গে ৮১ জনকে আটক করা হয়েছে, যা দেশটির গোয়েন্দা এবং নিরাপত্তা কাঠামোর ভেতরে একটি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমান বিশ্বে যুদ্ধ কেবল আর অস্ত্র বা গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তথ্য বা ডেটাই হচ্ছে আধুনিক যুগের সবচেয়ে বড় অস্ত্র, এবং কোনো দেশের সংবেদনশীল তথ্য যদি বাইরের কোনো রাষ্ট্র বা সংস্থার হাতে চলে যায়, তবে তা সেই দেশের অর্থনীতি, সামরিক কৌশল এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। ইরানের মতো একটি দেশ, যারা সবসময় পশ্চিমা বিশ্ব এবং তাদের আঞ্চলিক প্রতিপক্ষদের সাথে এক ধরনের স্নায়বিক উত্তেজনার মধ্যে থাকে, তাদের জন্য এই বিপুল সংখ্যক গুপ্তচর ধরা পড়ার ঘটনা প্রমাণ করে যে তাদের অভ্যন্তরীণ নেটওয়ার্কে কত বড় ধরনের অনুপ্রবেশ ঘটেছিল। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ৮১ জন ব্যক্তি সাধারণ কোনো অপরাধী নন, বরং তারা অত্যন্ত সুসংগঠিত একটি সাইবার এবং ইন্টেলিজেন্স নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছিলেন, যাদের মূল লক্ষ্য ছিল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা, পারমাণবিক কর্মসূচি, সামরিক মহড়া এবং অর্থনৈতিক পলিসির গোপন নথিগুলো পাচার করা। আপনারা যারা আমাদের চ্যানেলের টেক এবং সিকিউরিটি বিষয়ক নিউজগুলো দেখেন, তারা জানেন যে আজকাল হ্যাকিং, ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ের তথ্য চুরি করা হয়। ইরান সরকার এই আটকের ঘটনাকে তাদের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটের একটি বিশাল সাফল্য হিসেবে দাবি করলেও এটি একই সাথে তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থার কিছু দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বিশ্ব রাজনীতির মঞ্চে কূটনৈতিক বৈঠকগুলো অনেক সময় আগামী দিনের বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, আর ঠিক এমনই একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে, যেখানে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের মনোযোগ আকর্ষণ করেছে। মিউনিক সিকিউরিটি কনফারেন্স এমনিতেই বৈশ্বিক নিরাপত্তা, কৌশলগত জোট এবং আন্তর্জাতিক পলিসি নির্ধারণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, আর সেখানে এই দুই নেতার সাক্ষাতের একটি গভীর রাজনৈতিক এবং কৌশলগত অর্থ রয়েছে। আপনারা জানেন যে ইউক্রেন বর্তমানে তাদের ভূখণ্ড রক্ষায় এক দীর্ঘমেয়াদী এবং ক্লান্তিকর লড়াই চালিয়ে যাচ্ছে, যেখানে তারা পশ্চিমা বিশ্বের সর্বাত্মক সহায়তা পাচ্ছে। অন্যদিকে ইরানের বর্তমান সরকার ইউক্রেন সংঘাতে রাশিয়ার দিকে ঝুঁকে আছে বলে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা রয়েছে। ঠিক এই প্রেক্ষাপটেই রেজা পাহলভি, যিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার একজন কট্টর সমালোচক এবং প্রবাসী ইরানিদের কাছে একটি পরিচিত মুখ, তার সাথে জেলেনস্কির এই বৈঠক প্রমাণ করে যে ইউক্রেন এখন কেবল সামরিক কূটনীতিতেই সীমাবদ্ধ নেই, বরং তারা তাদের প্রতিপক্ষকে চাপে ফেলতে নতুন নতুন মিত্র খুঁজছে। এই বৈঠকে মূলত বিশ্বব্যাপী মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে কিভাবে একটি সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে জেলেনস্কি এই বৈঠকের মাধ্যমে মূলত পশ্চিমা বিশ্বকে একটি বার্তা দিতে চেয়েছেন যে বিশ্বব্যাপী যারা গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য লড়াই করছে, ইউক্রেন তাদের সাথে একাত্মতা পোষণ করে। অন্যদিকে রেজা পাহলভির জন্য এই বৈঠকটি ছিল আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় নেতাদের কাছে নিজের গ্রহণযোগ্যতা তুলে ধরার একটি বড় সুযোগ, যাতে ভবিষ্যতে ইরানের কোনো রাজনৈতিক পটপরিবর্তন হলে তিনি একটি নিয়ামক ভূমিকা পালন করতে পারেন। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং আঞ্চলিক সংকট নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সবসময়ই একটি আলোচনার বিষয়। আর এবার ওয়াশিংটন একটি অত্যন্ত কড়া বার্তা দিয়ে ইসরায়েলকে ইরান কেন্দ্রিক চলমান সামরিক উত্তেজনা ও সংঘাত শেষ করার জন্য মাত্র ১ সপ্তাহের সময় বেঁধে দিয়েছে, যা বৈশ্বিক কূটনীতিতে একটি বড় ধরনের চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের এই সময়সীমা নির্ধারণ করে দেওয়ার পেছনে বেশ কিছু গভীর অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, মার্কিন প্রশাসন খুব ভালো করেই জানে যে মধ্যপ্রাচ্যে যদি একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যায়, তবে তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যাবে, যার ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতির জন্য একটি বিশাল হুমকি।
দ্বিতীয়ত, আন্তর্জাতিক মিত্ররা এবং জাতিসংঘ বারবার আহ্বান জানাচ্ছে যেন দ্রুত এই সংঘাতের অবসান ঘটিয়ে একটি টেকসই যুদ্ধবিরতির দিকে এগোনো যায়, এবং সেই চাপের কারণেই ওয়াশিংটন এখন তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ওপর এই কূটনৈতিক চাপ প্রয়োগ করতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই এক সপ্তাহের আল্টিমেটাম মূলত একটি কৌশলগত পদক্ষেপ, যাতে আলোচনার টেবিলে সব পক্ষকে বসানো যায় এবং সংঘাতকে আর বাড়তে না দেওয়া হয়। যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো না যায়, তবে যুক্তরাষ্ট্র হয়তো তাদের সামরিক ও আর্থিক সহায়তার নীতিতে কিছু পরিবর্তন আনতে পারে, এমনটাও ইঙ্গিত পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণে। আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র বা এই বিষয়ে আগ্রহী, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় কোনো দেশই পুরোপুরি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না, বরং পারস্পরিক স্বার্থ এবং বৈশ্বিক অর্থনীতির ওপর নির্ভর করেই তাদের পলিসি নির্ধারণ করতে হয়। ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের এই বার্তা একটি বড় ধরনের চ্যালেঞ্জ।